শামীম ওসমান দিয়েছে। ও শামীম ওসমান, শামীম ওসমান এই যে এই বেটা শামীম এই জায়গায়। গত 19 জুলাইয়ে ধারণকৃত এক ভিডিওতে দেখা যাচ্ছে নারায়ণগঞ্জে অত্যাধুনিক ভারী অস্ত্র দিয়ে একদল অস্ত্রধারী আন্দোলনে নামা নিরস্ত্র ছাত্র জনতার ওপর গুলি ছুঁড়ছে। দলটির নেতৃত্বে স্বয়ং শামীম ওসমান। গুলি ছুঁড়েছেন তিনি নিজেও। শামীম ওসমানের ছেলে অয়নকেও স্বয়ংক্রিয় একটি অত্যাধুনিক অস্ত্র থেকে গুলি ছুঁড়তে দেখা গেছে। এমন অত্যাধুনিক অস্ত্র সাধারণ মানুষ তো দূরের কথা, আইন শৃঙ্খলার রক্ষাকারী অনেক বাহিনীর কাছেও থাকার সুযোগ নেই। তাহলে প্রশ্ন হলো, এমন সব অস্ত্র নারায়ণগঞ্জের শীর্ষ আওয়ামী লীগের নেতা এবং তাদের কর্মীদের হাতে আসলো কিভাবে? তুইও সমান, আমিও সমান। 24 তারিখের পরে আসো, খেলবো, খেলা হবে, খেলা হবে। আসসালামু আলাইকুম। জুলাই আগস্টের আন্দোলনের সময় ছাত্রলীগের হাতে এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়। তারপরে তিনি প্রেগনেন্টও হয়ে যান। ক্ষোভ ঝাড়লেন সমন্বয়কদের উপরে। আসলে কি হয়েছিল আমরা সেই ভিডিওটি আজকে দেখব। আজকের ভিডিওর ক্রেডিট হচ্ছে কালবেলা নিউজ। ভিডিওটি শেয়ার করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমরা ভিডিওটি দেখে নিই। আমি আমার নিজের একটা ঘটনা বলি। 4 আগস্ট সকাল 9:30 বাজে চাষারা গোল চত্বর থেকে ছাত্রলীগের লোকজনরা আমাকে তুলে নিয়ে যায়। প্রায় 20-25 জন লোকজন মতো ছিল। তো সেখানে আমাকে তুলে নিয়ে গিয়ে তুলারাম কলেজের ওদিকে কলেজ রোড ছিল, কলেজ রোডের গলিতে মেবি আজমির ওসমানের বাড়ির নিচে আমাকে ওখানে একটা অফিস ছিল, সেই অফিসে নিয়ে যায়। টেনে হিচড়ে আমাকে মারতে মারতে নিয়ে যায়। আশেপাশে অনেক মানুষজন ছিল কিন্তু কেউ সামনে আসে নাই আটকানোর জন্য। তো তারা ওখানে আমাকে মারধর করে আমার ফোন টোন সবকিছু নিয়ে যায়। তারপর সে অফিসে নিয়ে যাওয়ার পর প্রত্যেকটা মানুষ অনেক বাজে বাজে ভাবে কথাবার্তা বলছে, অনেক বাজে গালিগালাজ করছে, আমার ফ্যামিলি নিয়ে অনেক কথাবার্তা বলছে। এমনও কথা বলছে যে আন্দোলন করো, আন্দোলন একদম ভরে দিব, এইসব বাজে কথাও শুনতে হয়েছে। তো ওইখান থেকেও পরে লাস্ট মুহূর্তে সবাইকে বের করে দেয়। 2 জন ছিল, 2 জন মিলে পরে আমাকে ধর্ষণ করে। এটা এখন পর্যন্ত কোনো মিডিয়াতে আসে নাই, কারণ আমি নিজেই আসতে দেইনি। বাট যারা পারতো এটা একটা সলিউশন করতে পারতো, এখনো পর্যন্ত তারা ঘুরতেছে, তাদের কোনো শাস্তি হয় নাই। সার্জিস ভাই থেকে শুরু করে ওমা ফাতিমা, নুসরাত তাবাসসুম, সবাই জানে। ওমা ফাতিমাকে যখন আমি জানাই তখন বলে কি, ও আচ্ছা তোমার সাথে না অনেক খারাপ হয়েছে, আচ্ছা দেখবো না বিষয়টা, শেষ। এইখানেই ক্লিয়ার, ক্লোজ করে দিছি টপিক। নুসরাত তাবাসসুম আমাকে জানাই, উনি আমাকে বলে তুই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিস। টিএসসি ক্যাফেটেরিয়াতে আমি তার পাশের টেবিলে বসা, তাকে হোয়াটসঅ্যাপে নক করি, সে হোয়াটসঅ্যাপে মেসেজ করে সিন করে কিন্তু কোনো রিপ্লাই করে না। আর সার্জিস ভাই একদম প্রথম থেকে বিষয়টা জানতো, সে নিজে দায়িত্ব নিছে পার্সোনালি, উনি এই বিষয়টা দেখবে, প্রশাসনের সাথে কথা বলে তাদেরকে শাস্তির আওতায় আনার চেষ্টা করবে। সে আমাকে প্রতিনিয়ত বলতে যে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক করো, আমি ভুলে যাই, অনেক কাজে থাকি তো, ব্যস্ত থাকি, তুমি আমাকে মনে করিয়ে দিও। আমি প্রতিদিন তাকে হোয়াটসঅ্যাপে নক করতাম, ভাই আমার বিষয়টা কি দেখছেন, কিছু করছেন? সে হঠাৎ করে প্রায় 1 মাস পর আমাকে মেসেজে রিপ্লাই দিল, প্রত্যেকদিন মেসেজ সিন করে, কোনো রিপ্লাই নেই। একদিন হঠাৎ করে রিপ্লাই দিয়ে বললো কি আমি কাজে অনেক ব্যস্ত আছি, পরে তোমার এই বিষয়টা নিয়ে দেখবো। ঘটনা ওখানে ক্লোজ করে দেয়। নভেম্বর 10 তারিখে আমি কনসিভ করি, এটাও জানানো হয়। যেদিন সকালবেলা ভোরবেলা টেস্ট করি তখন 5:30 বাজে ভোর। আমি মোমোকে জানাই ঘটনাটা, শামসুনার হলের মোমো সকাল 6টা বাজে আমাকে নিয়ে ধানমন্ডি লেগে যায়, গিয়ে বসে অনেকক্ষণ কথাবার্তা বলে আমাকে সময় দেয়, অনেক কিছু বুঝায়, অনেক সাপোর্ট দিছে মেন্টালি। 12টা বাজে আমাকে বাসায় দিয়ে যায়। বাসায় দিয়ে যাওয়ার পর সে গিয়ে সার্জিস ভাইয়ের সাথে কথাবার্তা বলছে। তার আগের দিন রাত থেকে আমার সন্দেহ হয়েছিল, দেখে আমি সার্জিস ভাইয়ের সাথে যোগাযোগ করার ট্রাই করি। ইভেন কি ওনার মামা শুভ মামা, ওনার সাথে কন্ট্যাক্ট করছি। শুভ মামাকে বলছি যে আপনি একটু ভাইয়ের সাথে কথা বলাই দিয়ে। তো
তো যাই হোক, সেদিন 12টা বাজে বাসায় যাওয়ার পরে সার্জিস ভাই আমাকে ফোন দেয়। ফোন দিয়ে বলে, মাহি তোমাকে আমি একটা নাম্বার দিচ্ছি, একটা নাম দিচ্ছি, তুমি এই ম্যামের কাছে যাও, উনি পপুলার ডক্টর, ওনার কাছে যাও, কি কি করা লাগবে উনি তোমাকে বলে দিবে। এতটুকুই বলছে, আর কিছু বলে নাই। তখন আমি হচ্ছে আজিমপুরে একটা বাসা নিয়েছিলাম, আমার সাথে আমার রুমমেটও ছিল। ওরা আমাকে যথেষ্ট সাপোর্ট করছে। আর এই ঘটনাটা আস্তে আস্তে পরে হচ্ছে টিএসসি এমন কেউ নাই যে জানে না, ঢাকা ইউনিভার্সিটির এমন কেউ নাই যে জানে না, আমার প্রাইভেট ইউনিভার্সিটির অনেক মেয়েরা জানে। আমি রিমিয়াপুর কথা বলি, আমাদের নির্বাহী সদস্য, উনিও বিষয়টা জানে। উনি শুধু বলছে কি হ্যাঁ আমি বিষয়টা দেখতেছি, দেখি কি করা যায়, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই করতে পারে নাই। যেই দুইটা লোক এই কাজগুলো করছে তারা এখন পর্যন্ত ঘুরতেছে, তাদের কোনো শাস্তি এখনো হয় নাই। যাদের জন্য আমি আমার লাইফটাকে নষ্ট করছি, যে আন্দোলন, এই আন্দোলনের পরেও কেন এখন আমরা বৈষম্যের শিকার হতে হয়? এগুলোর জন্য কেন আন্দোলনে নামছিলাম? আমার তো সামনে ফিরে তাকানোর কোনো রাস্তাই নাই। আমি না পারতে এখন একজন বয়স্ক লোকের বিয়ে করছি এই বাচ্চার পরিচয় দেওয়ার জন্য। তো যাই হোক, ডিসেম্বর 31 তারিখে আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে আনফরচুনেটলি। ওইটা ওখানে ক্লোজ হয়ে গেছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তবে আমার কথা হচ্ছে এখানে যে জুলাই আন্দোলনে 6 মাস পার হয়ে গেল, আমার এই বিষয়টা সবাই জানে, এমন কেউ নাই যে জানে না। এখন কেন তাদের শাস্তি হলো না? আমি কেন আমার ন্যায্য বিচারটা এখনো পাইলাম না? সবার কাছে আমার একটাই অনুরোধ যে আর যাই করেন মেয়েদের সাথে এইসব কাজগুলো করেন না। মেয়েদেরকে একটু হইলেও জায়গা দেন, তারা যদি প্রত্যেকটা সেক্টরে যদি কাজ করতে পারে, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে। এই সরকারের কাছে আমার এটাই চাওয়া। দেখলেন ভিডিওটি। সার্জিসের কাছে অনেকবারই বিষয়টা বলা হলো, তিনি এড়িয়ে গিয়েছেন। শুধু সার্জিস না, তাবাসসুমও। তাহলে কাদের জন্য আসলে এরা আন্দোলন করলো, আর কাদের জন্যে এই যে নিপীড়নের শিকার হলো? আর চাষাড়া এটা তো শামীম ওসমানের এলাকা, নারায়ণগঞ্জের, তাই না? তো সেখানের ছাত্রলীগ ধর্ষণ করেছে, প্রেগনেন্ট করে দিয়েছে। সেখানকার ছাত্রলীগ করাও যা, শামীম ওসমান করাও তাই। বিষয়টা এরকম হয়ে গেল না? কারণ পুরা নারায়ণগঞ্জ হচ্ছে শামীম ওসমান হ্যান্ডেল করতো। তো সেখানে তো আর বহিরাগত যে এই কাজটা করতে পারে না নাকি? আর এখনও নাকি তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আইন তাদেরকে কিছুই করতে পারেনি এখনো। তাহলে কতটা প্রভাব খাটিয়ে তারা চলছে ভাবতে লজ্জা লাগে। যে আবার সবাই বলে যে দেশটা স্বাধীন হয়েছে, কেমনে হইল বুঝেই আসে না। তারা যদি এখনো দিব্যি ঘুরে বেড়ায়, আর এই যে সমন্বয়করা অজুহাত দিয়ে বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, এটা তো আসলে লজ্জাজনক একটা বিষয়। সবার আগে তো এই বিষয়টা হ্যান্ডেল করার দরকার ছিল, তাই না? আর হয়তোবা এই মেয়েটার ভিতরেও কিছুটা ভুল আছে, সাথে সাথে তিনি পদক্ষেপ নেননি। আর ওইভাবে হয়তোবা মান সম্মানের দিকে চেয়ে হলেও বিষয়টা তখন মিডিয়ার সামনে নিয়ে আসেনি। হ্যাঁ, এরকমটাও হতে পারে। ভাবেন তো, বাচ্চার স্বীকৃতি দেওয়ার জন্য একটা বয়স্ক মানুষকে বিয়েও করেছে, আনফরচুনেটলি বাচ্চাটা নষ্টও হয়ে গিয়েছে। তাহলে এখন লাইফটা পুরাই কি বলবো। ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।